আসসালামু আলাইকুম। আমি আল-আরাফা ইসলাম। পড়াশোনা করছি বুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ২১-২২ শিক্ষাবর্ষে। তোমরা আমাকে O2 এর ম্যাথ ক্লাসগুলোতে দেখতে পারবা। আর আজকে আমরা বুয়েট অ্যাডমিশন টেস্ট ২১-২২ এ যে প্রশ্নটি এসেছে সেখানকার ম্যাথ প্রশ্নটি সলভ করব। তো শুরু করি আমরা। আমাদের প্রথম যে প্রশ্নটি এসেছে সেখানে বলা আছে যে দেখাও যে এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 0 1 0 0 0 1 1 0 0। ম্যাট্রিক্সটি ল্যামডা I মাইনাস এ। দ্যাট মিনস আমরা হচ্ছে ম্যাট্রিক্সটির এখানে হচ্ছে নির্ণয়কের কথা বলেছে। আমরা ফার্স্ট হচ্ছে ল্যামডা I মাইনাস এ দ্বারা একটা ম্যাট্রিক্স বানাবো। সেই ম্যাট্রিক্সটা হচ্ছে নির্ণয়ক ইজ ইকুয়ালস টু 0 সমীকরণকে সিদ্ধ করে। অর্থাৎ প্রশ্নটিতে বলেছে যে আমরা ফার্স্টে একটা ম্যাট্রিক্স বানাবো, সেই ম্যাট্রিক্সটা হবে ল্যামডা I মাইনাস এ এবং সেটার যে নির্ণায়ক এর মান, সেই মানটা ইজ ইকুয়ালস টু 0 দ্বারা একটা যে সমীকরণ গঠিত হবে, সেই সমীকরণে যদি আমরা এই ম্যাট্রিক্সটিকে বসাই তাহলে আমাদের যে সমীকরণটা আসতেছে সেই সমীকরণের বাম পাশটা হবে 0 এর সমান। অতঃপর a⁴ এর মান নির্ণয় করো। তো আমরা এটা শুরু করি। প্রথমে আমরা যেটা করব যে ল্যামডা I মাইনাস এ, এই যে ম্যাট্রিক্সটা আছে এই ম্যাট্রিক্সটা নির্ণয় করব। এই ম্যাট্রিক্সটা তাহলে কি হবে যে ল্যামডা ইন্টু 1 0 0 0 1 0 0 0 1 মাইনাস এ যেটা আছে এ কি আছে 0 1 0 0 0 1 1 0 0 এটা। তো এটা যদি আমরা হচ্ছে একবারে করে ফেলি এটা তাহলে আমাদের কি আসবে, এটা আসবে হচ্ছে যে ল্যামডা, এখানে থাকবে হচ্ছে -1, এটা আসবে হচ্ছে 0, এরপরে এখানে আসবে 0, এরপরে আসবে ল্যামডা এবং এখানে আসবে -1 এবং শেষ সারিতে কি আসবে, শেষ সারিতে আসবে হচ্ছে যে -1 0 ল্যামডা। এটা আসলে হচ্ছে আমাদের ল্যামডা I মাইনাস এর যে মান সেটা। তো এখন হচ্ছে আমরা যে কাজটা করব যে এইটার যে ইয়াটা কি যেন বলে যে আমরা যে হচ্ছে যে নির্ণয়কটা নির্ণয় করব, সেই নির্ণায়কের মানটা কি হবে সেটা আমরা নির্ণয় করি। তাহলে হচ্ছে ল্যামডা I মাইনাস এ, এটার যে নির্ণায়ক সেটা হবে হচ্ছে যে ল্যামডা -1 0 0 ল্যামডা -1 -1 0 ল্যামডা এটার সমান। তো এখন এটাকে যদি হচ্ছে আমরা একটু সাজিয়ে লিখি যে আমরা যদি হচ্ছে যে ρ1 প্লাস ρ1 ইজ ইকুয়ালস টু যদি হচ্ছে আমরা ρ1 প্লাস ρ2 প্লাস ρ3 লিখি তাহলে কিন্তু হচ্ছে আমাদের চলে আসবে। তো ρ1 ইজ ইকুয়ালস টু হচ্ছে আমরা লিখতেছি ρ1 প্লাস ρ2 প্লাস ρ3, তাহলে এখানে আসতেছে ল্যামডা -1, এখানেও আসতেছে আমাদের ল্যামডা -1। এটা এখানে আমরা সাইড নোট দিতে পারি যে r1 প্রাইম ইজ ইকুয়ালস টু হচ্ছে r1 প্লাস r2 প্লাস r3। তো আমাদের বাকিগুলো থাকতেছে 0 ল্যামডা -1 -1 0 ল্যামডা। তো এখন হচ্ছে আমরা যে কাজটা করব তা হচ্ছে আমরা একটু ইরেজ করে নেই, যেহেতু আমাদের জায়গা শেষ। আমরা ফার্স্টে কিছু লাইন ইরেজ করে দিচ্ছি। এখন আমরা যদি হচ্ছে ল্যামডা -1টা কমন নিয়ে আসি তাহলে হচ্ছে আমাদের থাকতেছে ল্যামডা -1 কমন নিয়ে আসলে আমাদের থাকবে 1 1 1 0 ল্যামডা -1 -1 0 ল্যামডা। এবং এখান থেকে যদি হচ্ছে আমরা আবার করতে চাই তাহলে আমাদের আসবে হচ্ছে, এখন আমরা হচ্ছে যে কলাম 1 থেকে কলাম 2 যদি আমরা মাইনাস করি তাহলে সেখানে থাকতেছে 0 এবং মাইনাস ল্যামডা অ্যান্ড -1 এবং কলাম 2 থেকে যদি আমরা কলাম 3 মাইনাস করি তাহলে সেখানে থাকতেছে 0 ল্যামডা প্লাস 1 এবং মাইনাস ল্যামডা এবং কলাম 3টা আমাদের সেমই থাকবে -1 এবং ল্যামডা। তাহলে এবার যদি হচ্ছে আমরা বিস্তার করি, বিস্তার করলে আমাদের যা থাকবে তা আমি লিখছি। এটাকে যদি আমরা বিস্তার করে নিয়ে আসি, বিস্তার করলে থাকবে ল্যামডা -1 ইন্টু মাইনাস ল্যামডার সাথে মাল্টিপ্লাই হবে মাইনাস ল্যামডা এবং আমাদের -1 এর সাথে মাল্টিপ্লাই হবে ল্যামডা প্লাস 1। তার মানে আমাদের থাকবে হচ্ছে যে ল্যামডা স্কোয়ার
মাইনাস ল্যামডা স্কোয়ার থাকতেছে এবং হচ্ছে এখানে থাকতেছে প্লাস ল্যামডা প্লাস 1। এখানে প্লাস 1, তাহলে ল্যামডা মাইনাস 1 ইন্টু আমাদের ল্যামডা স্কোয়ার প্লাস ল্যামডা প্লাস 1, এটা সমান আমরা লিখতে পারি ল্যামডা মাইনাস 1 ল্যামডা কিউব মাইনাস 1। আমরা হচ্ছে যে এ কিউব মাইনাস বি কিউবের যে ফর্মুলা, সেই ফর্মুলা থেকে আমরা জানি যে এ কিউব মাইনাস বি কিউব ইজ ইকুয়ালস টু হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি ইন্টু বি স্কোয়ার। সো এখানে থাকতেছে ল্যামডা কিউব মাইনাস 1। তো এখন আমাদের যেটা বলেছে যে ল্যামডা আই মাইনাস এর যে নির্ণায়ক, এটা ইজ ইকুয়ালস টু 0 সমীকরণটা যদি আমরা এখন নির্ণয় করতে চাই, তাহলে সেই সমীকরণটা আসবে কি? সেই সমীকরণটা আমাদের হবে তো আমাদের যে সমীকরণটা ছিল যে ল্যামডা আই মাইনাস এ ইজ ইকুয়ালস টু 0, এটা সমান আসতেছে ল্যামডা কিউব মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0। তো এই সমীকরণে এখন আমরা কি করব? এই সমীকরণে এখন আমরা হচ্ছে যে এ যে ম্যাট্রিক্সটি রয়েছে সেই ম্যাট্রিক্সটি বসাবো। এখন এই ম্যাট্রিক্সটা আমরা যখন বসাবো তখন কি আমরা এখানে 1 লিখব? এখানে কিন্তু আর 1 থাকবে না, এটা হয়ে যাবে আই। তো আমরা হচ্ছে সেই সমীকরণটা যদি লিখি যে এ কিউব, এখন আমাদেরকে তাহলে হচ্ছে ফাইন্ড আউট করতে হবে আগে। সো এ কিউব কিভাবে আমরা লিখতে পারি? যে এ কিউব ইজ ইকুয়ালস টু হচ্ছে যে আমরা এ ইন্টু এ করতে পারি। তাহলে হচ্ছে আমরা ফার্স্টে হচ্ছে যে করব যে হচ্ছে প্রথমে এ কে আমরা একবার গুণ করব এবং হচ্ছে এরপরে এ কে আবার গুণ করব। তো এটা আমরা চাইলে হচ্ছে ক্যালকুলেটরেও করতে পারি, যেহেতু ভর্তি পরীক্ষা আমাদের এত করার দরকার নেই। সো আমরা হচ্ছে এটা ক্যালকুলেটরে করে ফেলবো। তো এই ম্যাট্রিক্সটি আসতেছে হচ্ছে আমাদের 1 0 0 0 1 0 0 0 1। তো আমরা দেখতে পাচ্ছি যে এ কিউব যে ম্যাট্রিক্সটি, সেই ম্যাট্রিক্সটি আসলে আই এর সমান। তাহলে হচ্ছে আমরা যদি হচ্ছে এ কিউব মাইনাস আই করি, তাহলে আমাদের থাকতেছে আই মাইনাস আই, যা কিনা 0 এর সমান, যেটা আমাদের ডান পক্ষে রয়েছে। অর্থাৎ আমাদের যে সমীকরণটি বলা ছিল সেই সমীকরণকে কিন্তু ম্যাট্রিক্স এটি সিদ্ধ করছে। এখন আমাদের যে সেকেন্ড প্রশ্নটা ছিল যে এ টু দি পাওয়ার 12 নির্ণয় করো। সো এ টু দি পাওয়ার 12 হচ্ছে আমরা কিভাবে নির্ণয় করতে পারি সেটা আমরা দেখি। আমরা একটু আগে পেলাম যে এ কিউব ইজ ইকুয়ালস টু হচ্ছে আই, তাহলে হচ্ছে এ টু দি পাওয়ার 12 ইজ ইকুয়ালস টু হচ্ছে আমরা কি লিখতে পারি? যে হচ্ছে এ কিউব টু দি পাওয়ার 4। সো এ কিউব টু দি পাওয়ার 4 মানে হচ্ছে আই টু দি পাওয়ার 4। এখন আই কে আমরা যত পাওয়ারই করি না কেন আই এ থাকবে। সো আই টু দি পাওয়ার 4 ইজ ইকুয়ালস টু হচ্ছে আমরা পাচ্ছি আই। সো এ টু দি পাওয়ার 12, যেটা এ টু দি পাওয়ার 12 এর মান হবে হচ্ছে আই এর যে মান সেটার সমান। তো এর পরবর্তী প্রশ্নটি যদি আমরা দেখি, যে 2 নম্বর প্রশ্নে আমাদেরকে বলা আছে যে যদি y ইজ ইকুয়ালস টু 2 মাইনাস মডিউলাস x মাইনাস 2 এবং x অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রটি y ইজ ইকুয়ালস টু k দ্বারা সমান 2 ভাগে বিভক্ত হয়, তবে k এর মান নির্ণয় করো। তার মানে আমাদেরকে হচ্ছে একটা সমীকরণ দেওয়া আছে হচ্ছে যে y ইজ ইকুয়ালস টু 2 মাইনাস মডিউলাস x মাইনাস 2। তো এই সমীকরণটাকে আমরা যদি ভেঙে লিখি, মডিউলাসকে যদি আমরা তুলে দিতে চাই, তাহলে আমাদের আসতেছে হচ্ছে যে y ইজ ইকুয়ালস টু 2 মাইনাস x মাইনাস 2। তার মানে হচ্ছে 2 মাইনাস x প্লাস 2 বা 4 মাইনাস x। এটা কখন হবে? যখন
এক্স মাইনাস টু ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 0, অথবা আমরা লিখতে পারি এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 2, এবং ওয়াই ইজ ইকুয়ালস টু আসবে হচ্ছে 2 মাইনাস এক্স মাইনাস 2। এখান থেকে আসতেছে হচ্ছে আমাদের প্লাস এখান থেকে আমাদের আসতেছে হচ্ছে ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স। এটা কখন আসবে? এটা আসবে যখন এক্স মাইনাস 2 ইজ লেস দেন 0, অথবা এক্স এর ভ্যালু যখন 2 এর চেয়ে ছোট হবে। কারণ কি, যে আমরা জানি যে হচ্ছে মডিউলাস তখনই আমরা লিখতে পারি যে যখন হচ্ছে একটা জিনিস প্লাস অথবা মাইনাস হয়। তো হচ্ছে যে যদি হচ্ছে যে এই জিনিসটা 0 এর চেয়ে বড় হয় তখন সেটা হচ্ছে পজিটিভ আকারে থাকবে, এবং যখন হচ্ছে যে এক্স মাইনাস 2 0 এর চেয়ে ছোট হবে তখন সেটা নেগেটিভ আকারে থাকবে। তো এখন আমরা যদি এটার চিত্রটা আঁকতে চাই, যেহেতু আমাদের আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল রিলেটেড একটা প্রশ্ন, সো আমরা এখন চিত্রটা এঁকে ফেলবো। ফার্স্টে হচ্ছে আমাদের যে সমীকরণটা আছে y is equals to x, এটা কোন পর্যন্ত? x এর ভ্যালু যখন 2 এর চেয়ে ছোট। তার মানে এটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি 1, এটা 2, 3, 4। সো y is equals to x রেখাটা হবে এরকম। এটা হচ্ছে যে 2.2, বিন্দু। আবার আরেকটা আছে হচ্ছে y is equals to 4 minus x। এখানে x এর ভ্যালু 0 হলে y এর ভ্যালু 4, এবং y এর ভ্যালু 0 হলে x এর ভ্যালু হচ্ছে 4। তার মানে হচ্ছে যে রেখাটা আসবে হচ্ছে এইরকম কিছু একটা, যেটা হচ্ছে 4,0 বিন্দুতে মিলবে। তো এখন আমাদেরকে বলা আছে যে y is equals to k দ্বারা সমান 2 ভাগে বিভক্ত হয় এই ক্ষেত্রফলটি। সো এখন হচ্ছে আমাদের এই লাইনটাকে আমরা ধরে নিচ্ছি y is equals to k। তো এই লাইনটা কি করতেছে? আমাদের যে এই যে উপরে একটা ক্ষেত্রফল তৈরি হইলো এবং নিচে যে আরেকটা ক্ষেত্রফল বা ক্ষেত্র তৈরি হচ্ছে, এই দুইটা ক্ষেত্রের যে ক্ষেত্রফল সেইটা কি হবে? যে সমান হবে, সমান 2 ভাগে বিভক্ত করতেছে। তো আমরা হচ্ছে লিখতে পারি না যে হচ্ছে আমাদের যে বড় ত্রিভুজের ক্ষেত্রফল ইজ ইকুয়ালস টু বড় ত্রিভুজের ক্ষেত্রফলটি হবে ছোট ত্রিভুজের যে ক্ষেত্রফল তার দ্বিগুণ, 2 ইন্টু ছোট ত্রিভুজের ক্ষেত্রফল। তো এখান থেকে আমরা কিভাবে লিখতে পারি? এখান থেকে আমরা যেটা লিখতে পারি যে দেখো, এখন ছোট ত্রিভুজের ক্ষেত্রে আমরা বড় ত্রিভুজের ক্ষেত্রে আমরা ভূমির মান জানি 4 এবং উচ্চতা দেখতে পাচ্ছি 2, কিন্তু আমরা ছোট ত্রিভুজের যে ভূমি বা উচ্চতা সেটা কিন্তু আমরা জানি না। তো সেটা হচ্ছে আমরা একটু দেখি কি হবে। এটা কিন্তু y is equals to k লাইন। তাহলে হচ্ছে এই পুরাটা যদি হচ্ছে 2 হয়, আমাদের এইটুকুর ভ্যালু কত? এইটুকুর ভ্যালু হচ্ছে 2 মাইনাস k, আর এই পুরাটা হচ্ছে 4 এবং পুরা হাইটটা হচ্ছে 2। তো এখন আমরা হচ্ছে যে এখান থেকে যদি আমরা দেখি যে আমাদের যে সদৃশকোণী ত্রিভুজ ছিল সেই ত্রিভুজের যে বৈশিষ্ট্য, সেখান থেকে আমরা দেখতে পারি যে এটা হচ্ছে যে এটাকে আমরা ধরে নিচ্ছি x, এবং এটা হচ্ছে 2 মাইনাস k, এবং পুরাটা হচ্ছে 2, এই পুরাটা হবে হচ্ছে 2, এই 4-এর অর্ধেক, এইটুকু হচ্ছে 2। সো আমরা লিখতে পারি 2/2 ইজ ইকুয়ালস টু x ডিভাইডেড বাই 2 মাইনাস k। সো x ইজ ইকুয়ালস টু 2 মাইনাস k। এইটুকু যদি x হয় তাহলে এই পুরাটুকু কত? 2x। সো 2x ইজ ইকুয়ালস টু 4 মাইনাস 2k, তাই না? সো এখন হচ্ছে আমরা ছোট ত্রিভুজের ক্ষেত্রফলটাও তাহলে পেয়ে যাবো। যে বড় ত্রিভুজের ক্ষেত্রফলটা লিখি 1/2 ইন্টু 4 ইন্টু 2 ইজ ইকুয়ালস টু ছোট ত্রিভুজের ক্ষেত্রফল, ছোট ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ হবে। সো 1/2, 2 টাইমস 1/2 ইন্টু ভূমির মানটা আমরা পেলাম 4 মাইনাস 2k। সো 4 মাইনাস 2k কে আমরা এভাবে একটু লিখি 2 মাইনাস k ইন্টু আমাদের যে উচ্চতা, সেই উচ্চতাটাও ছিল 2 মাইনাস k। তো 2 মাইনাস k। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের হচ্ছে এখান থেকে আসতেছে 4 ইজ ইকুয়ালস টু 2 ইন্টু 2 মাইনাস k হোল স্কোয়ার। সো এখান থেকে হচ্ছে k 2 মাইনাস k ইজ ইকুয়ালস টু আসতেছে আমাদের হচ্ছে √2, বা k এর ভ্যালু আসতেছে 2 মাইনাস √2। সো এখান থেকে আমাদের k এর মানটাই নির্ণয় করতে বলেছে, যে মানটা আসতেছে আমাদের 2 মাইনাস √2 এর সমান। কারণ কি এখানে হচ্ছে আমরা হচ্ছে 2 প্লাস √2 কেন নিলাম না, মানে আমরা হচ্ছে যে √2 এর ভ্যালু মাইনাস কেন বসালাম না? কারণ হচ্ছে √2 এর ভ্যালু যদি আমরা মাইনাস
√2 বসে তাহলে আমাদের কে এর ভ্যালু চলে আসে 2 প্লাস √2। এখন হচ্ছে আমাদের এই পুরাটুকুর দৈর্ঘ্য হচ্ছে 2, আর কে এর ভ্যালু যদি 2 প্লাস √2 হয় তার মানে কি আমাদের হচ্ছে যে y ইকুয়ালস টু কে লাইনটা এই লাইনের উপরে চলে যাবে, যেটা কিন্তু পসিবল না। সো এই জন্য আমরা জাস্ট হচ্ছে যখন আমরা রুট করেছি তখন শুধু পজিটিভ মানটা নিয়েই রুট করেছি। তো এখন আমরা পরবর্তী যে প্রশ্ন 3 নম্বর প্রশ্ন সেই প্রশ্নে চলে যাই। সেই প্রশ্নে বলা আছে যে a-1 ইন্টু এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু a রেখা b,0 ও 2,2 বিন্দু দ্বয়ের সংযোগ সরল রেখার সাথে 1 নম্বরে আছে যে লম্ব এবং সমান্তরাল হলে, অর্থাৎ এই যে রেখাটা আছে এই রেখাটা যদি এই দুইটা বিন্দু দ্বয়ের সংযোগ রেখার সাথে প্রথমত লম্ব হয় এবং দ্বিতীয়ত সমান্তরাল হয়, তাহলে এ এবং বি এর মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্কটা নির্ণয় করতে বলেছে। অর্থাৎ হচ্ছে যে আমরা ফার্স্টে এই যে সরলরেখাটা আছে এই সরলরেখা এবং এই দুইটা বিন্দুর যে মিলে যে সরলরেখাটা হবে সেটা নির্ণয় করব। সেখান থেকে আমরা দেখব যে লম্ব হলে এ আর বি এর মধ্যে কি সম্পর্ক পাবো এবং হচ্ছে যে আমাদের সমান্তরাল হলে এ এবং বি এর মধ্যে কি সম্পর্ক আছে। তো সেটা আমরা নির্ণয় করার চেষ্টা করি, দেখি কি আসে। সো এখানে আমাদের আছে a-1 ইন্টু এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু এ। তো এখান থেকে আমরা ওয়াই ইজ ইকুয়ালস টু লিখতে পারি -a-1 এক্স প্লাস এ, অর্থাৎ এই সমীকরণের ঢাল আসতেছে বা m1 আসতেছে হচ্ছে আমাদের -a-1, এবং হচ্ছে আমাদের যে দ্বিতীয় সমীকরণটা বা দ্বিতীয় সরলরেখা সেই সরলরেখাটা কি হবে সেটা আমরা দেখি যে y-2 divided by 2 minus 0 is equals to x minus 2 minus b। আমরা হচ্ছে y minus y1 divided by y1 minus y2 is equals to x minus x1 divided by x1 minus x2 এর যে সূত্র সেই সূত্রটা এখানে ইউজ করেছি। সো এখান থেকে আমাদের আসতেছে 2 minus b into y minus 2 is equals to x minus 2 into 2, তাই না? তো এখান থেকে আমরা হচ্ছে লিখতে পারি হচ্ছে 2y minus 4 minus by plus 2b is equals to 2x minus 4। সো এখান থেকে আমাদের যেটা আসতেছে যে 2, সো এখান থেকে আমাদের আসতেছে 2 minus b into y is equals to 2x minus 2b। সো এখান থেকে আমাদের y is equals to আসতেছে 2 divided by 2 minus b into x minus 2b divided by 2 minus b। তো এখান থেকে যে আমাদের m2টা আসতেছে 2 divided by 2 minus b। তো এখন হচ্ছে আমাদের বলেছে যে একটা রেখা যদি আরেকটা রেখার সাথে লম্ব হয় তাহলে কি হবে। সো একটা রেখা আরেকটা রেখার সাথে লম্ব হলে এবং বি এর মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্কটা নির্ণয়ের জন্য আমাদেরকে কি করতে, আমরা একটা সূত্র জানি যে দুইটি সরলরেখা যদি পরস্পরের সাথে লম্বভাবে থাকে তাহলে তাদের যে ঢাল রয়েছে ঢালদ্বয়ের গুণফল হয় -1 এর সমান। তো আমরা সেই সূত্রটাই এখানে হচ্ছে ইউজ করব। অর্থাৎ 1 নম্বরের ক্ষেত্রে যদি লম্ব হয়, লম্ব হলে কি হচ্ছে, লম্ব হলে m1 ইন্টু m2 হচ্ছে -1 এর সমান। তো এখান থেকে m1 এর ভ্যালু হচ্ছে -a-1 ইন্টু m2 হচ্ছে 2 divided by 2 minus b is equals to -1, অর্থাৎ 2a minus 2 is equals to 2 minus b, অর্থাৎ আমাদের এখান থেকে আসতেছে 2a plus b is equals to 4। এবং এরা যদি হচ্ছে 2 নম্বরে যেটা বলেছে সমান্তরাল হলে কি হয়, সমান্তরাল হলে আমাদের ঢালদ্বয় সমান হয়। ঢালদ্বয় যদি সমান হয় অর্থাৎ m1 is equals to m2, তার মানে -a-1 is equals to 2 divided by 2 minus b। তো
এখান থেকে আমরা পাচ্ছি 1 মাইনাস a ইন্টু 2 মাইনাস b ইজ ইকুয়ালস টু 2 অথবা 2 ইজ 2 মাইনাস b মাইনাস 2a প্লাস ab ইজ ইকুয়ালস টু 2, বা এখান থেকে আমরা লিখতে পারি 2a প্লাস b মাইনাস ab ইজ ইকুয়ালস টু 0। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যদি রেখাদ্বয় পরস্পর লম্ব হয় তাহলে আমরা পাচ্ছি 2a প্লাস b ইজ ইকুয়ালস টু 4 এবং সমান্তরাল হলে 2a প্লাস b মাইনাস ab ইজ ইকুয়ালস টু 0। এরপরে যে প্রশ্নটি, সেই প্রশ্নে বলা আছে যে একটি লিমিট থেকে প্রশ্ন এসেছে এবং বলা আছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি হলে x টেন্ডস টু ইনফিনিটি এবং বলা আছে যে 3x স্কোয়ার মাইনাস সাইন 2x ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস 5 এর মান নির্ণয় করো। তো এখন এটা আমরা কিভাবে করতে পারি, এটা আমরা ইনফিনিটি বাই ইনফিনিটি বা কোনো ইয়াতেই নাই, ফরমেশনেই নাই, এবং যে এখানে আমরা কোনো সূত্র অ্যাপ্লাই করতে পারছি না, কারণ এক জায়গায় আছে অ্যালজেব্রিক, আবার আছে ট্রাইগোনোমেট্রিক। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি যে আমরা যে একটা সূত্র শিখেছি আমরা, যে সেই সূত্রটা যে স্যান্ডউইচ রুল বা স্যান্ডউইচ উপপাদ্য। সেই স্যান্ডউইচ উপপাদ্য অনুসারে আমরা জানি যে এফ অফ এক্স যদি যে আমাদের জি অফ এক্স এর চেয়ে বড় এবং এইচ অফ এক্স এর চেয়ে ছোট অথবা সমান হয়, এবং আমরা এক্স ইজ ইকুয়ালস টু কে পয়েন্টে যদি জি অফ এক্স ইজ ইকুয়ালস টু এইচ অফ এক্স অথবা জি অফ কে, তার মানে জি অফ কে ইজ ইকুয়ালস টু এইচ অফ কে হয়, তাহলে আমাদের যে এফ অফ এক্স এর যে ভ্যালু বা এফ অফ কে, যেটা এফ অফ কেটাও হবে জি অফ কে এবং এইচ অফ কে এর সমান। তো সেক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আমরা ফার্স্টে যে এখন এটাকে আমরা এই সূত্র অনুসারে কিভাবে লিখব। তো দেখো যে আমরা জানি যে সাইন এক্স এর যে ভ্যালু, সাইন এক্স এর ভ্যালু কত হয়, বা সাইন থিটার ভ্যালু, সাইন থিটার ভ্যালু -1 থেকে +1 এর মধ্যে সীমাবদ্ধ, তাই না? তো আমরা এখান থেকে লিখতে পারি যে মাইনাস সাইন 2x, যেটা মাইনাস সাইন 2x এর ভ্যালু হবে -1 এর চেয়ে বড় অথবা সমান এবং 1 এর চেয়ে ছোট অথবা সমান। তো এখান থেকে আমরা যদি আবার এটা লিখতে পারি যে 3x স্কোয়ার মাইনাস 1 ইজ লেস দেন অর ইকুয়াল 3x স্কোয়ার মাইনাস সাইন টয়েস x ইজ লেস দেন অর ইকুয়াল 3x স্কোয়ার প্লাস 1। তো এখান থেকে আবার আমরা যদি যে x স্কোয়ার বাই 5 দ্বারা ভাগ করে দেই, তাহলে আমাদের আসতেছে 3x স্কোয়ার minus 1 divided by x square plus 5 is less than or equal 3x square minus sin 2x divided by x square plus 5 is less than or equal 3x square plus 1 divided by x square plus 5। এখন আমরা যদি লিমিট নিয়ে আসি, সেই লিমিটটার ভ্যালু যদি আমরা বসাই তাহলে কি আসবে, লিমিট x tends to 0 3x square minus 1 x square plus 5 is less than or equal 3x square minus sin twice x divided by x square plus 5 is less than or equal 3x square plus 1 divided by x square plus 5। তো এখান থেকে আমরা যদি দেখি যে লিমিট x tends to infinity, সরি এখানে আমি লিমিট বসাতে ভুলে গিয়েছি, x tends to infinity এবং আমরা যদি 3x স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস 5 এর মান নির্ণয় করতে চাই, এখান থেকে আমরা কি লিখতে পারি, যে এখান থেকে আমরা লিখতে পারি লিমিট x tends to infinity, x স্কোয়ার কমন নিলে আমাদের থাকতেছে 3 মাইনাস 1 বাই x স্কোয়ার, এবং এখান থেকে x স্কোয়ার কমন আনলে থাকতেছে 1 প্লাস 5 বাই x স্কোয়ার। তো এটার ভ্যালু যদি আমরা লিমিট বসাই, ফার্স্ট x স্কোয়ার কাটা যাবে, দেন লিমিট বসালে এটার ভ্যালু থাকতেছে 3। সিমিলার ভাবে আমরা যদি যে লিমিট x টেন্ডস টু 0 ইনফিনিটি 3x স্কোয়ার প্লাস 1x স্কোয়ার প্লাস 5 এর ভ্যালু বসাই, এটার ভ্যালু সিমিলার ওয়েতে আসবে 3। তো আমরা দেখতেছি যে লেফট হ্যান্ড সাইডে যেটা আছে সেটার ভ্যালু 3 এবং রাইট হ্যান্ড সাইডে যা আছে সেটার ভ্যালু 3। তাহলে কি মাঝখানে যে ভ্যালুটা আছে, মাঝখানের ভ্যালুটা অবভিয়াসলি 3 এর সমান হবে,
অর্থাৎ এখান থেকে হচ্ছে আমরা তাহলে সরাসরি লিখে দিতে পারবো যে সুতরাং লিমিট x টেন্ডস টু ইনফিনিটি x স্কোয়ার মাইনাস সাইন 2x ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস 5 ইজ ইকুয়ালস টু 3। তো এটি গেল আমাদের 4 নম্বর প্রশ্নের সমাধান। এরপরে যে প্রশ্নটি, সেই প্রশ্নটিতে বলা আছে যে f of x ইজ ইকুয়ালস টু x প্লাস x প্লাস 2 সাইন x, এবং বলা আছে 0,2 ব্যবধিতে এর গুরুমান ও লঘুমান নির্ণয় করো। অর্থাৎ x এর ভ্যালু কি, এখানে x এর ভ্যালু হচ্ছে যে 0-র চেয়ে বড় অথবা সমান এবং 2π এর চেয়ে ছোট অথবা সমান। এই ভ্যালুতে হচ্ছে আমাদের গুরুমান এবং লঘুমান নির্ণয় করো। এছাড়া যদি কোনো পয়েন্ট অফ ইনফ্লেকশন থাকে তার নির্ণয় করো। তো আমরা ফার্স্টে হচ্ছে গুরুমান এবং লঘুমানের বিষয়টি দেখি। আমরা কি জানি যে গুরুমান বা লঘুমান যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আমাদেরকে ফার্স্টেই আমাদের ডিফারেন্সিয়েশন করে নিতে হবে 2 sin x। এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমাদের থাকতেছে 1 প্লাস 2 cos x। এখন গুরুমান বা লঘুমানের ক্ষেত্রে আমাদের f প্রাইম এক্স এর ভ্যালু কি আসে, f প্রাইম এক্স এর ভ্যালু আসে হচ্ছে 0 ধরে নিতে হয়। তাহলে হচ্ছে আমাদের 1 প্লাস 2 cos x ইজ ইকুয়ালস টু 0 or cos x ইজ ইকুয়ালস টু মাইনাস হাফ। এখন cos x এর ভ্যালু মাইনাস হাফ কখন আসে, cos x এর ভ্যালু মাইনাস হাফ মানে হচ্ছে cos x এর ভ্যালু হাফ আসবে যখন cos 2π/3 বসাবো। অর্থাৎ x এর ভ্যালু আসতেছে 2π/3। এখন হচ্ছে আমাদেরকে চেয়েছে হচ্ছে 0 থেকে 2π রেঞ্জে। এখন 0 থেকে 2π রেঞ্জে x এর ভ্যালু তাহলে হচ্ছে আমরা কিভাবে পাবো, এখানে আমরা হচ্ছে x এর আরো যে ভ্যালু সেই ভ্যালুগুলো আসবে হচ্ছে যে 2nπ প্লাস মাইনাস 2π/3। সো এখানে যদি n এর ভ্যালু 0 বসে, n এর ভ্যালু 0 বসালে আসলে আমরা এই ভ্যালুটা পাচ্ছি যে x ইজ ইকুয়ালস টু 2π/3। এখন n এর ভ্যালু যদি আমরা 1 বসাই, n এর ভ্যালু 1 বসালে একবার আসতেছে আমাদের হচ্ছে 2π প্লাস 2π/3, যেটা আমাদের গ্রহণযোগ্য নয়, এবং 2π মাইনাস 2π/3 যে ভ্যালুটা আসতেছে হচ্ছে আমাদের 4π/3 অর্থাৎ 2π/3 এবং x এর আরেকটা ভ্যালু হচ্ছে 4π/3। এখন এটার ভিতরে একটার ভ্যালু বসালে আমরা লঘুমান পাবো এবং আরেকটির ভ্যালু বসালে আমরা গুরুমান পাবো। তো কোনটির জন্য লঘুমান পাবো আর কোনটির জন্য গুরুমান পাবো সেটা আমরা কিভাবে বের করতে পারি, যে ডাবল ডিফারেন্সিয়েশন করে। এখন ডাবল ডিফারেন্সিয়েশন আমরা কোনটাকে করবো, এই যে এই ভ্যালুটাকে আমরা ডাবল ডিফারেন্সিয়েশন যদি আমরা করে দিই তাহলে আমাদের আসতেছে মাইনাস 2 sin x। এখন হচ্ছে যে 2 sin x এর ভ্যালু যদি হচ্ছে আমরা 2π/3 বসাই তাহলে কি আসে যে মাইনাস 2 sin 2π/3। তার মানে হচ্ছে আমাদের আসতেছে মাইনাস 2 ইন্টু √3 ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে মাইনাস √3। এবং আমরা যদি 4π/3 বসাই মাইনাস 2 sin 4π/3 এখানে যদি আমরা বসাই তাহলে আমাদের থাকছে মাইনাস 2 ইন্টু মাইনাস √3/2, তার মানে √3। অর্থাৎ দেখো যে আমরা যদি হচ্ছে x এর ভ্যালু 2π/3 বসে তাহলে হচ্ছে আমরা 0-র চেয়ে ছোট ভ্যালু পাচ্ছি। এটা হচ্ছে আমাদের 0-র চেয়ে ছোট এবং এটা হচ্ছে 0-র চেয়ে বড়। তো আমরা যদি ডাবল ডিফারেন্সিয়েশনে 0-র চেয়ে ছোট ভ্যালু পাই তার মানে কি, যে সেই ভ্যালুটাকে আমরা যদি মেইন ফাংশনে বসাই তাহলে আমরা গুরুমান পাবো, এবং 0-র চেয়ে বড় যে ভ্যালুটা পেয়েছি ডাবল ডিফারেন্সিয়েশনে সেই ভ্যালুতে x এর যে ভ্যালুটা আমরা বসিয়েছি সেই ভ্যালুটা যদি আমরা মেইন ফাংশনে বসাই তাহলে আমরা লঘুমান পাবো। অর্থাৎ তাহলে আমরা লিখে ফেলি যে গুরুমান কি আসবে, গুরুমান আসবে হচ্ছে যে 2π/3 প্লাস 2 sin 2π/3, তার মানে 2π/3 প্লাস √2π/3 প্লাস 2 ইন্টু √3/2, তার মানে হচ্ছে যে 2π/3 প্লাস √3, এবং হচ্ছে লঘুমান কি আসবে
লঘু মান আসবে হচ্ছে 2π/3, সরি 2π/3 না, এটা আসবে হচ্ছে 4π/3, কারণ আমরা এখন হচ্ছে 4π/3 এর ভ্যালু বসাচ্ছি। 4π/3 প্লাস 2 ইন্টু সাইন 4π/3 এর ভ্যালু হচ্ছে -√3/2, তার মানে হচ্ছে -√3/2 বসালে আসতেছে 4π/3 -√3। এখন আমাদের যে সেকেন্ড পোর্শনে আমাদেরকে বলেছে যদি কোনো পয়েন্ট অফ ইনফ্লেকশন থাকে তবে তার নির্ণয় করো। এখন হচ্ছে আমাদের পয়েন্ট অফ ইনফ্লেকশন জিনিসটা কি সেটা বুঝতে হবে। আমি হচ্ছে তো দ্বিতীয় যে প্রশ্নটি যে এছাড়া যদি কোনো পয়েন্ট অফ ইনফ্লেকশন থাকে তার নির্ণয় করো, তো এটি আমরা হচ্ছে কিভাবে করতে পারি যে এখন আমাদেরকে জানতে হবে যে পয়েন্ট অফ ইনফ্লেকশন জিনিসটা কি। পয়েন্ট অফ ইনফ্লেকশন মানে বোঝায় যে আমরা যদি ধরো যে এটা একটা গ্রাফ আছে এরকম, তো দেখো যে এই পয়েন্টগুলোতে কি হচ্ছে, এই পয়েন্টগুলোতে ধীরে ধীরে আমাদের ঢালটা কি বাড়তেছে না, অ্যান্ড এই পয়েন্টে এসে কি আবার ঢালটা ধীরে ধীরে হচ্ছে কমতেছে। আবার এইখানে হচ্ছে ঢালটা হচ্ছে মানে ঢালের যে ইনক্রিজিং বা ডিক্রিজিং সেটা, আমাদের ঢাল নিজেই তো একটা ইনক্রিজিং বা ডিক্রিজিং, তাই না? তো ঢালের যে ইনক্রিজিং বা ডিক্রিজিং সেটা নিয়ে আর কি হচ্ছে পয়েন্ট অফ ইনফ্লেকশন আমরা নির্ণয় করি। সো দেখো এখানে হচ্ছে ঢালটা ধীরে ধীরে কমতেছে, সরি বাড়তেছে, আবার এখানে এসে ঢালটা আবার ধীরে ধীরে কমতেছে, এখানে এসে আবার ঢালটা হচ্ছে ধীরে ধীরে কমতেছে, সরি এখানে আবার ঢালটা ধীরে ধীরে হচ্ছে বাড়তেছে বাট নেগেটিভ দিকে, এবং এখানে এসে আবার ঢালটা ধীরে ধীরে কমতেছে। সো এই যে পয়েন্টগুলোতে এসে হচ্ছে ঢালটার মানে বাড়ে, আবার হচ্ছে ঢালটার ভ্যালু ধীরে ধীরে কমে, সো সেই যে পয়েন্টে ট্রানজিশনটা ঘটে সেই ট্রানজিশন পয়েন্টকে আমরা বলি হচ্ছে পয়েন্ট অফ ইনফ্লেকশন। যে এই পয়েন্টে ঢালটা ধীরে ধীরে বাড়তেছে, এই পয়েন্টে এসে ঢালের ভ্যালুটা আবার ধীরে ধীরে কমা শুরু হয়েছে। তো আমরা হচ্ছে কোনো একটা ফাংশন ইনক্রিজিং বা ডিক্রিজিং কিভাবে নির্ণয় করতাম যে কোথায় হচ্ছে সবচেয়ে বেশি ইনক্রিজ হচ্ছে বা কম ইনক্রিজ হচ্ছে, দ্যাট মিনস গুরুমান বা লঘুমান, তখন হচ্ছে আমরা ফাংশনটাকে একবার ডিফারেন্সিয়েশন করতাম, করে 0 ধরে নিতাম। এখন পয়েন্ট অফ ইনফ্লেকশন যখন বলবে তখন আমরা ঢালকে একবার ডিফারেন্সিয়েশন করব, তার মানে কি ফাংশনকে আসলে 2বার ডিফারেন্সিয়েশন করতে হচ্ছে, যে ঢাল বের করতে গেলে একবার ডিফারেন্সিয়েশন করতে হচ্ছে, আবার ঢালকে আরেকবার, তার মানে পুরো ফাংশনটাকে 2বার ডিফারেন্সিয়েশন করে আমরা 0 ধরে নিব। 0 ধরে যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটার জন্য আমরা হচ্ছে পয়েন্ট অফ ইনফ্লেকশন পাবো। তো আমরা সেটা নির্ণয় করি, অর্থাৎ কি আমাদের হচ্ছে ডাবল ডিফারেন্সিয়েশন যেটা সেটা আমাদের ছিল -2 sin x, এই ভ্যালুটাকে আমরা ধরে নিব হচ্ছে 0। তো 0 ধরে নিলে sin x এর ভ্যালু আসতেছে 0 এবং x এর ভ্যালু আসতেছে হচ্ছে n π, বা আমাদের যেহেতু হচ্ছে যে এখানে 2টা পয়েন্ট আছে, যে একটা পয়েন্ট আমরা পাবো হচ্ছে পাই আর একটা পয়েন্ট পাবো হচ্ছে যে 2π। সো এই পয়েন্টগুলোতে আমাদের হচ্ছে যে x এর ভ্যালু 0 পাচ্ছি, সরি sin x এর ভ্যালু 0, তো হচ্ছে আমাদের যে পয়েন্ট অফ ইনফ্লেকশন সেই পয়েন্ট অফ ইনফ্লেকশনটা কি আসবে, যে আমাদের ভ্যালু যদি হচ্ছে পাই এবং 2π বসাই তাহলে হচ্ছে আমাদের আসতেছে f of x is equals to হচ্ছে পাই প্লাস 2 sin পাই, দ্যাট মিনস হচ্ছে পাই, কারণ হচ্ছে যে 2 sin পাই এর ভ্যালু হচ্ছে আমাদের 0। আবার হচ্ছে যে আরেকটা কত আসতেছে, আরেকটা আসতেছে হচ্ছে 2π প্লাস 2 sin 2π, দ্যাট মিনস হচ্ছে 2π। এখন হচ্ছে পাই এর ভ্যালু, তাহলে এখানে হচ্ছে কোন কোন পয়েন্ট চেয়েছে, তার মানে কি আমাদের হচ্ছে x এর ভ্যালুর সাথে হচ্ছে y এর ভ্যালুটা, সরি এখন হচ্ছে আমরা যেটা পাইলাম সেই পয়েন্টটা কি y এর ভ্যালু, এবং হচ্ছে এখানে হচ্ছে যে y এর ভ্যালু আসছে হচ্ছে 2π, তার মানে হচ্ছে আমাদের পয়েন্টগুলো কি কি, পয়েন্ট অফ ইনফ্লেকশন, পয়েন্ট অফ ইনফ্লেকশন হচ্ছে পাই এবং পাই 2π, সরি 2π 2π। সো এটা গেল হচ্ছে পয়েন্ট অফ ইনফ্লেকশন। পরবর্তী প্রশ্নটা হচ্ছে যে 6 নম্বর বলেছে হচ্ছে যোগজ নির্ণয় করো যে ইন্টিগ্রেশন অফ রুট ট্যান থিটা প্লাস রুট কট থিটা ডি থিটা। তো এটা আমরা কিভাবে করতে পারি, যে হচ্ছে ইন্টিগ্রেশন অফ রুট ট্যান থিটা প্লাস রুট কট থিটা ডি থিটা। এখন আমাদেরকে হচ্ছে যে রুট ট্যান থিটার যে হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন, রুট ট্যান থিটার ইন্টিগ্রেশন আমরা বিবেক সূত্র দিয়ে করতে পারি না, আবার হচ্ছে রুট কট থিটার যে ইন্টিগ্রেশন সেটা আমরা বিবেক সূত্র দিয়ে করতে পারি না। তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে যে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে এগুলোকে সাইন কজে কনভার্ট করে নেওয়া। সাইন কজে কনভার্ট করে নিলে কোনো একটা ফর্মুলাতে অবভিয়াসলি চলে আসে।
তো হচ্ছে আমরা সেই কাজটা এখন করে ফেলি, দেখি যে ইন্টিগ্রেশন অফ এটাকে আমরা লিখতে পারি যে রুট ওভার সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা প্লাস রুট ওভার কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা ডি থিটা। তো এখান থেকে হচ্ছে আমাদের আসতেছে ইন্টিগ্রেশন অফ রুট ওভার সাইন থিটা কস থিটা এবং উপরে আসতেছে সাইন থিটা প্লাস কস থিটা। কারণ কি যে রুট সাইন থিটা ইন্টু রুট সাইন থিটা করলে আমাদের সাইন থিটা আসবে এবং হচ্ছে রুট কস থিটা এবং কস থিটা করলে রুট কস থিটা আসবে। তো এটা ডি থিটা এবং দেখো এখন হচ্ছে আমাদের উপরে আছে সাইন থিটা প্লাস কস থিটা, নিচে আছে হচ্ছে রুট সাইন থিটা প্লাস কস থিটা। তো এখন আমরা হচ্ছে রুটকে কিভাবে সরাতে পারি সে কাজটা হচ্ছে আমরা এখন করি। তো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি যে হচ্ছে যে উপরে যদি হচ্ছে আমরা রুট টু দ্বারা গুণ করে দিই যে সাইন থিটা প্লাস কস থিটা, নিচে যদি হচ্ছে আমাদের এটা চলে আসবে তাহলে যে রুট ওভার সাইন থিটা ইন্টু কস থিটা ডি থিটা ইন্টিগ্রেশন। তো এখন হচ্ছে যে আমরা নিচে পাচ্ছি রুট টু সাইন থিটা কস থিটা, অর্থাৎ রুটের ভিতরে টু সাইন থিটা কস থিটা আছে। এখন আমরা যদি সামহাও সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা নিয়ে আসতে পারি তাহলে একটা আমরা হচ্ছে যে স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। তো এর জন্য আমাদের যেটা করা দরকার সাইন থিটা প্লাস কস থিটা এবং নিচে থাকবে রুট ওভার সাইন স্কোয়ার থিটা প্লাস অ্যাকচুয়ালি হচ্ছে আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে মাইনাসের সূত্র নিয়ে আসি। তাহলে হচ্ছে আমাদের কি হবে, মাইনাসের সূত্রটা নিয়ে আসলে আমাদের হচ্ছে যে নিচের যে নিচের ডিফারেন্সিয়েশনটা উপরে চলে আসবে। কিভাবে দেখাচ্ছি, মাইনাস টু সাইন থিটা কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা। তো দেখো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু কিন্তু আমাদের 1, সো 1 মাইনাস 1 হচ্ছে 0 চলে আসতেছে, আর মাইনাস ইন্টু মাইনাস 2 করলে প্লাস 2 চলে আসতেছে, যা আগের লাইনের সাথে মিলে যাচ্ছে। সো এখন ডি থিটা, সো এটাকে যদি এখন আমরা ইন্টিগ্রেশন করি তাহলে হচ্ছে যে রুট টু সাইন থিটা প্লাস কস থিটা এবং নিচে থাকতেছে হচ্ছে যে রুট ওভার 1 মাইনাস সাইন থিটা মাইনাস কস থিটা হোল স্কোয়ার। তো এখন হচ্ছে আমাদের যে সাইন থিটা মাইনাস কস থিটা এটাকে যদি আমরা জেড ধরে নেই, আমি হচ্ছে যে এই পাশের কিছু জিনিস মুছে দিচ্ছি। সাইন থিটা মাইনাস কস থিটাকে যদি আমরা এখন জেড ধরি, জেড ধরে যদি হচ্ছে আমরা ম্যাথ করি তাহলে দেখো কি আসতেছে যে হচ্ছে আমরা যদি হচ্ছে ডিজেড করি তাহলে কি আসবে যে কস থিটা প্লাস সাইন থিটা, অর্থাৎ আমরা ধরে নিচ্ছি যে সাইন থিটা মাইনাস কস থিটা ইজ ইকুয়ালস টু জেড। তাহলে হচ্ছে আমাদের কি আসতেছে, তাহলে আসতেছে আমাদের কস থিটা মাইনাস কস থিটাকে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস সাইন থিটা এবং মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস সাইন থিটা ইজ ইকুয়ালস টু ডি জেড, তাই না? তো হচ্ছে যে এখন ডি থিটা ইজ ইকুয়ালস টু ডি জেড। তো এখন হচ্ছে আমাদের যেটা আসবে তাহলে হচ্ছে দেখো আমরা হচ্ছে উপরে কিন্তু লিখতে পারি যে সাইন থিটা প্লাস কস থিটার ডি থিটা, এটার বদলে আমরা ডি জেড লিখতে পারি এবং নিচে থাকে হচ্ছে আমাদের অতএব রুট টু ডি জেড আর নিচে থাকতেছে রুট ওভার 1 মাইনাস জেড স্কোয়ার। এখন হচ্ছে আমরা জানি যে হচ্ছে যে 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এটার সূত্র কি, এটার সূত্র হচ্ছে সাইন ইনভার্স এক্স। সো এটার বদলে আমরা লিখতে পারি যে হচ্ছে রুট টু সাইন ইনভার্স জেড। এখন জেড এর ভ্যালু কত, জেড এর ভ্যালু হচ্ছে রুট, জেড এর ভ্যালু আমরা এখন বসাই দিই যে সাইন ইনভার্স সাইন থিটা মাইনাস কস থিটা, তো প্লাস সি। সো এটাই হচ্ছে আমাদের এই ইন্টিগ্রেশনটার যে
অ্যান্সার সেটা। এবং এর পরবর্তী যে প্রশ্ন, সেই পরবর্তী প্রশ্নে আমাদেরকে হচ্ছে বলা আছে যে y ইজ ইকুয়ালস টু 1 মাইনাস এক্স স্কোয়ার ও এক্স অক্ষের মধ্যে 0,2। এটা কিন্তু আবার আমরা ভুলে এটাকে এক্স আর এটাকে হচ্ছে ওয়াই ধরলে কিন্তু আমাদের ম্যাথটা ভুল যাবে। এখানে কিন্তু যে এক্স এর ব্যবধি দেওয়া আছে, অর্থাৎ হচ্ছে এক্স এর ভ্যালু কত থেকে কত, যে এখানে এক্স এর ভ্যালু হচ্ছে যে 0-র চেয়ে বড় এবং 2 এর চেয়ে ছোট, অথবা 0-র চেয়ে বড় অথবা সমান এবং 2 এর চেয়ে ছোট অথবা সমান ব্যবধিতে আবদ্ধ ক্ষেত্রের মোট ক্ষেত্রফল নির্ণয় করো। লেখচিত্রটি আঁকো, অতঃপর মান নির্ণয় করো, এবং মানে এটার মান শেষে নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা আগে লেখচিত্রটা আঁকি, তাহলে আমাদের ক্ষেত্রফল নির্ণয়টা ইজি হয়ে যাবে। তো হচ্ছে আমরা যদি হচ্ছে চিত্রটা আঁকতে চাই, এটা হচ্ছে এক্স অক্ষ এবং এটা হচ্ছে ওয়াই অক্ষ। সো আমাদের হচ্ছে y ইজ ইকুয়ালস টু 1 মাইনাস এক্স স্কোয়ার। এখন এক্স এর ভ্যালু 0 হলে y এর ভ্যালু হচ্ছে 1, এবং এক্স এর ভ্যালু যদি আমরা 2 বসাই, এক্স এর ভ্যালু 2 বসালে y এর ভ্যালু আসতেছে হচ্ছে 1 মাইনাস 4, দ্যাট মিনস মাইনাস 3। সো এরকম আসবে, এটা হচ্ছে y এর ভ্যালু, এখানে হচ্ছে মাইনাস 3, এবং এক্স এর ভ্যালু এখানে কত, এখানে এক্স এর ভ্যালু হচ্ছে 2। এবং হচ্ছে আমাদেরকে বলা আছে যে এই যে আমাদের হচ্ছে y ইজ ইকুয়ালস টু 1 মাইনাস এক্স স্কোয়ার। সো এটা হচ্ছে এরকম, এবং হচ্ছে এক্স অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল, এক্স অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল কোনটুকু, এই যে এইটুকু, উপরে হচ্ছে এই অংশ এবং নিচের এই অংশটুকু হচ্ছে আমাদের এক্স অক্ষ, এবং y ইজ ইকুয়ালস টু 1 মাইনাস এক্স স্কোয়ার যে সমীকরণ, সেই সমীকরণ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। সো এই ক্ষেত্রফলটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি, যে এই ক্ষেত্রফলটা আমরা ইন্টিগ্রেশন দিয়ে নির্ণয় করতে পারি, কিন্তু আমাদেরকে এখানে ইন্টিগ্রেশনটা ভাগে ভাগে করতে হবে। কেন ভাগে ভাগে করতে হচ্ছে, কারণ আমরা যদি হচ্ছে যে টোটালটাকে একসাথে ইন্টিগ্রেশন করি, এটা আসবে পজিটিভ এবং এটা আসবে নেগেটিভ। সো আমাদের হচ্ছে একটা থেকে আরেকটা মাইনাস চলে যাবে, যার ফলে আমরা যে পুরা যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটা পাবো না, বরং আরো কম পেয়ে যাব। সো এই জন্য আমাদেরকে এইটুকুর ক্ষেত্রফল একবার নির্ণয় করতে হবে, আবার এইটুকুর ক্ষেত্রফল একবার নির্ণয় করে দুটাকে যোগ করতে হবে। তো এই কাজটা আমরা কিভাবে করতে পারি, যে আমরা দেখেছি এই পয়েন্টটা কত, এখানে হচ্ছে y এর ভ্যালু 0, y এর ভ্যালু যদি আমরা 0 বসাই, x এর ভ্যালু আসতেছে হচ্ছে 1। সো এটা হচ্ছে 1,0 পয়েন্ট। তাহলে হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনটা হবে 0 থেকে 1 পর্যন্ত একবার, সেটার জন্য হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার dx প্লাস আবার হচ্ছে যে 1 থেকে 2 পর্যন্ত, এখানে হচ্ছে আমাদের কি হবে, যে মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ার dx, তাই না? কারণ এটা যেহেতু হচ্ছে আমাদের নেগেটিভ সাইড আছে, সো এই জন্য হচ্ছে আমাদের একটা মাইনাস আসবে। তো হচ্ছে এখন এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করলে হচ্ছে আমাদের থাকতেছে এক্স মাইনাস এক্স কিউব ডিভাইডেড বাই 3 0 to 1 প্লাস মাইনাস এক্স মাইনাস এক্স কিউব ডিভাইডেড বাই 3, এটা হচ্ছে 1 থেকে 2 পর্যন্ত। তো এটা করলে হচ্ছে আমাদের অ্যান্সার যা আসবে, সেটা হচ্ছে আমাদের যে ক্ষেত্রফল, এটা হচ্ছে আমরা করে ফেলি 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা 0 থেকে 1 পর্যন্ত, এবং এখান থেকে হচ্ছে আমাদের আরেকটা আছে ইন্টিগ্রেশন, কি আরেকটা ইন্টিগ্রেশন হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার, বাট আগে হচ্ছে একটা মাইনাস থাকবে, 1 থেকে 2 পর্যন্ত। সো আমাদের যে অ্যান্সার, সেই অ্যান্সারটা চলে আসতেছে 2 বর্গ একক। এবং হচ্ছে অতঃপর মান নির্ণয় করো 0 থেকে 2 পর্যন্ত 1 মাইনাস এক্স স্কোয়ারের যে ইন্টিগ্রেশন সেটা। তো দেখো যে এখান থেকে আমরা আসলে পার্থক্যটা বুঝতে পারতেছি, যে এটার যদি হচ্ছে আমরা ইন্টিগ্রেশন করি, এটা কিন্তু আমাদের আসলে ক্ষেত্রফলটা যেটা, সেটা সমান হবে না, কারণ একটা অংশ পজিটিভ, একটা অংশ নেগেটিভ। সো আমাদের যে ইয়েটা আছে, টোটাল যে ইন্টিগ্রেশন, সেই ইন্টিগ্রেশনটা আমরা করে ফেলি। এবার সেই টোটাল ইন্টিগ্রেশনটা আমরা কীভাবে করবো, যে 0 থেকে 2 পর্যন্ত 1 মাইনাস এক্স স্কোয়ারের যে ইন্টিগ্রেশন ডিএক্স, এটা, তো এটা কি আসবে, এটা আসবে হচ্ছে 1 মাইনাস এক্স কিউব ডিভাইডেড বাই 3 0 থেকে 2 পর্যন্ত। সো এটা হচ্ছে আমরা ইজিলি করে ফেলতে পারি, যে 1 মাইনাস এক্স স্কোয়ার 0 থেকে 2, এটার ভ্যালু আসবে হচ্ছে যে মাইনাস 2/3।
তো দেখো যে হচ্ছে আমাদের ক্ষেত্রফল কিন্তু আমরা যদি সরাসরি ইন্টিগ্রেশন করে দিতাম তাহলে কিন্তু আমাদের ক্ষেত্রফল চলে আসতো মাইনাস, কিন্তু ক্ষেত্রফল কখনো মাইনাস হতে পারে না। তো এখন হচ্ছে আমাদের যে পরবর্তী প্রশ্ন, সেই প্রশ্নটি আমরা চলে যাই 8 নম্বর যে প্রশ্ন, যে x⁴ মাইনাস 9x³ প্লাস 30x² মাইনাস 42x প্লাস 20 = 0 সমীকরণের একটি মূল দেওয়া আছে 3 - i হলে সমীকরণটির অপর মূলগুলো বের করো। তো দেখো যে হচ্ছে আমরা কি জানি যে একটা সমীকরণের একটা মূল মানে জটিল মূল যদি 3 - i বা 3 + i বা a + bi থাকে, তার মানে একটা যদি হচ্ছে যে পজিটিভ থাকে তাহলে আরেকটা হয়ে যাবে হচ্ছে নেগেটিভ, বা একটা নেগেটিভ থাকলে আরেকটা পজিটিভ, অর্থাৎ একটা আরেকটার কনজুগেট হবে। তো হচ্ছে যে সেটা হচ্ছে কি হবে তাহলে, যে একটি মূল দেওয়া আছে হচ্ছে 3 - i, তাহলে হচ্ছে অপর মূল কি হবে, অপর মূল 3 + i হবে। এখন হচ্ছে আমরা ধরে নিই যে হচ্ছে যে 4টা মূল থাকবে, কারণ এটা হচ্ছে যে সর্বোচ্চ পাওয়ার 4, সর্বোচ্চ পাওয়ার 4 থাকলে আমাদের সমীকরণের টোটাল মূল সংখ্যা হবে 4। তাহলে হচ্ছে আমরা ধরি সমীকরণের মূলগুলো আলফা, বিটা, গামা এবং হচ্ছে আরেকটাকে আমরা বলতে পারি হচ্ছে ডেল্টা। ওকে, সো আলফা, বিটা, গামা, ডেল্টা হচ্ছে আমরা ধরে নিলাম। এবং হচ্ছে তাহলে আমরা কি জানি, সামেশন অফ আলফা বা হচ্ছে মূলগুলোর যে যোগফল, সেই যোগফলটা কিসের সমান হবে, যে -9 ডিভাইডেড বাই 1, তাই না? যে হচ্ছে যে x³ এর যে সহগ সেটি এবং x⁴ এর যে সহগ সেটিকে ভাগ করে -1 দ্বারা গুণ করলে যা আসবে সেটা, অর্থাৎ সামেশন অফ আলফা বা হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস ডেল্টা হচ্ছে 9। তাহলে হচ্ছে এখান থেকে আমরা পাচ্ছি যে আলফা প্লাস বিটা প্লাস 3 - i প্লাস 3 + i = 9। তো এখান থেকে আমরা পাচ্ছি আসলে যে আলফা প্লাস বিটা = 3। আবার আমরা জানি যে হচ্ছে যে আলফা, বিটা, গামা, ডেল্টা হচ্ছে যে আমাদের যে সর্বশেষ পদ আছে সেই পদের সমান, অর্থাৎ হচ্ছে যে 20 ডিভাইডেড বাই 1, দ্যাট মিনস হচ্ছে 20। তো এখান থেকে হচ্ছে আলফা, বিটা এবং হচ্ছে 3 - i ইন্টু 3 + i হচ্ছে 20। তো এখান থেকে হচ্ছে আমরা কি লিখতে পারি, আলফা, বিটা 3 - i ইন্টু 3 + i কি a - b ইন্টু a + b হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে হচ্ছে 3² - i²। এখন i² এর ভ্যালু হচ্ছে যে -1 এবং 3 -1, তার মানে হচ্ছে 3 + 1, 3 + 1 মানে হচ্ছে 4। সো হচ্ছে যে 20 কে যদি এখন আমরা 4 দ্বারা ডিভাইড করি তাহলে চলে আসতেছে আমাদের 5। সো আলফা বিটার ভ্যালু কত, আলফা বিটার ভ্যালু হচ্ছে যে 5। তো এখন হচ্ছে আমরা এটাকে কিভাবে সমাধান করতে পারি, যে এখান থেকে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনও বানাতে পারি অথবা আলফা মাইনাস বিটার ভ্যালু বের করতে পারি। কোয়াড্রেটিক ইকুয়েশন যদি আমরা বানাই তাহলে সেখান থেকে হচ্ছে আমরা কি করব, যে বিটার ভ্যালু যেটা, বিটার ভ্যালুটা হচ্ছে 5/α, সেই আলফা বিটার ভ্যালুটা এখানে এনে বসাই দিব, যে আলফা প্লাস 5/α = 3, বা আলফা স্কোয়ার প্লাস 5 = 3α, অথবা হচ্ছে যে আলফা স্কোয়ার মাইনাস 5 আলফা স্কোয়ার বা আলফা স্কোয়ার মাইনাস 3α প্লাস 5 = 0, মাইনাস 3α প্লাস 5 হচ্ছে আমাদের কত আসবে, এটা আসবে আমাদের 0। তো এখান থেকে হচ্ছে যে আমাদের আলফার যে ভ্যালু, সেই ভ্যালুটা হচ্ছে আমরা বের করে নিতে পারি। আচ্ছা, এখানে হচ্ছে আমি 3² করতে হচ্ছে ভুলে গেছিলাম, এখানে হচ্ছে 3² হবে। সো হচ্ছে যে 3² মাইনাস i² এর ভ্যালুটা আসবে হচ্ছে 10। সো 20/10 আমাদের আসবে হচ্ছে 2। আমি এখানে একটু বুঝি। সো আমাদের যে ভ্যালু, সেই ভ্যালুটা আসবে হচ্ছে আলফা, বিটার ভ্যালু আসতেছে 2, বিটা হচ্ছে 2/α। তাহলে এখান থেকে আমাদের আসতেছে আলফা প্লাস
2/alpha is equals to 3 বা alpha square minus 3 alpha plus 2 is equals to 0 এখান থেকে হচ্ছে আমরা লিখতে পারি alpha square minus 2 alpha minus alpha plus 2 is equals to 0 অথবা এখান থেকে হচ্ছে alpha minus 2 এবং alpha minus 1 is equals to আসতেছে 0 তো হচ্ছে যে আমাদের হচ্ছে আলফার ভ্যালু 2 অথবা হচ্ছে আলফার ভ্যালু হচ্ছে 1 তো এখন আলফার ভ্যালু যদি আমরা 2 বসাই তাহলে বিটার ভ্যালু আসবে 1 এবং আলফার ভ্যালু যদি 1 বসাই বিটার ভ্যালু আসবে 2 মানে একটা ভাইস ভার্সা হবে বাট মূল কিন্তু হচ্ছে 1 2 এবং হচ্ছে 3 মাইনাস আই আর 3 প্লাস আই এই কয়টাই এখন তোমরা কিন্তু আর ভুল এটা করো না যে হচ্ছে 2 1 2 1 দুইবার করে লিখবা এটা কিন্তু লেখা যাবে না কারণ হচ্ছে যে আমরা জানি না যে কোনটা আলফা কোনটা বিটা আমরা যেহেতু এটাকে আরবিটারি হিসেবে ধরে নিয়েছি যে একটা যদি 2 হয় আর একটা 1 হবে আর একটাকে যদি আমরা 1 ধরে করি আর একটা হবে 2 এটাই তো আমাদের যে মূলগুলো সেই মূলগুলো আমি এখানে লিখি মূলগুলো হবে হচ্ছে যে 2 1 3 মাইনাস আই 3 প্লাস আই তো পরবর্তী হচ্ছে 9 নম্বর প্রশ্নে বলা আছে যে তিনটি বৃত্তের মধ্যে সবচেয়ে বড় বৃত্তের ব্যাসার্ধ 4 একক এবং মাঝারি বৃত্তের ব্যাসার্ধ 2 একক একটি সরল রেখা তিনটি বৃত্তকে স্পর্শ করে প্রত্যেক বৃত্ত বহিস্থভাবে অন্য বৃত্তকে স্পর্শ করে তৃতীয় বৃত্তের ব্যাসার্ধ কত অর্থাৎ দুইটা বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 3 নম্বর বৃত্ত দেওয়া নেই এবং বলা আছে যে একটা সরলরেখা তিনটা বৃত্তকে স্পর্শ করে তার মানে তাদের একটা কমন স্পর্শক আছে আমি সেই কমন স্পর্শকটা আগে হচ্ছে আঁকাই নিই এটা তো এখন হচ্ছে বড় বৃত্ত যেটা এরকম এবং ছোট মাঝারি বৃত্তটা আমি আঁকাই যে দুইটার হচ্ছে কমন একটা স্পর্শক পাইছি তাহলে যে 3 নাম্বার বৃত্ত যেহেতু আমাদেরকে বলা আছে তিনটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তার মানে 3 নাম্বার বৃত্তটা মাস্ট বি এখানে থাকতে হবে তাই না তো এখন হচ্ছে আমাদেরকে বলা আছে বড় বৃত্তের যে ব্যাসার্ধ হচ্ছে 4 বর্গ একক এবং মাঝারি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 2 বর্গ একক তাহলে আমাদের এই যে এই বৃত্তের ব্যাসার্ধটা কত এটা হচ্ছে আমাদেরকে চেয়েছে সো এটা হচ্ছে আমরা কিভাবে ফাইন্ড আউট করতে পারি যে দেখো যে আমরা হচ্ছে যে প্রথমে কি করব প্রথমে আমরা এই বৃত্ত দুইটাকে যদি আমরা স্পর্শ করি যে এই বৃত্তের যে কেন্দ্রদ্বয়কে যদি আমরা হচ্ছে যোগ করি তাহলে এই যে দৈর্ঘ্য এই দৈর্ঘ্যটা হবে হচ্ছে আমাদের 6 বর্গ একক 6 একক তাই না এবং এখান থেকে যদি আমরা এখানে একটা লম্ব টানি সেই লম্বের দৈর্ঘ্য কত হবে 4 এবং এখান থেকে যদি একটা লম্ব টানি সেই লম্বের দৈর্ঘ্য হবে হচ্ছে 2 তাহলে আমরা যদি এইটুকুকে যোগ করে দিই তাহলে এই যে দৈর্ঘ্য এই দৈর্ঘ্যটা আসতেছে হচ্ছে 2 বর্গ একক 2 একক 4 মাইনাস হচ্ছে এইটুকু যেহেতু হচ্ছে 2 সো এইটুকু আসবে হচ্ছে 2 একক তো এখন হচ্ছে আমাদের এটাকে ও এটাকে আমরা নাম দিই হচ্ছে এ এটার নাম দিই হচ্ছে বি এটার নাম দিব হচ্ছে এ বি সি এই পয়েন্টটা এইখানে আসলে আচ্ছা আপাতত এইটুকু থাক তো দেখো যে এখন আমরা যদি ও এ বি ত্রিভুজটার ক্ষেত্রে দেখি ও এ বি ত্রিভুজে কি আছে যে ত্রিভুজ ও এ বি হতে আমরা হচ্ছে যে এ বি ইজ ইকুয়ালস টু কি লিখতে পারি এ বি ইজ ইকুয়ালস টু হচ্ছে √6 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার তার মানে হচ্ছে 36 মাইনাস 4 √32 তো এখন হচ্ছে যে এই যে দৈর্ঘ্য এই দৈর্ঘ্যটা হচ্ছে 32 √32 তো এখন হচ্ছে যে সি থেকে এই পয়েন্টটার যদি ডি হয় এবং সি থেকে এখানে যদি একটা লম্ব টানি সেই লম্বেরটা যদি এখানে এসে ই বিন্দুতে মিলিত হয় তাহলে হচ্ছে যে ডি ইজ ইকুয়ালস টু কত ডি ই ইজ ইকুয়ালস টু হচ্ছে আমাদের এ বি হবে ইজ ইকুয়ালস টু √32 এখন ডি ই ইজ ইকুয়ালস টু কি সিই প্লাস সিডি সো সিই প্লাস সিডি ইজ ইকুয়ালস টু √32 এখন সিডি আর সিই এই দুটার ভ্যালু কি এই দুটার ভ্যালু হচ্ছে আমাদেরকে বের করতে হবে তো আমরা হচ্ছে ধরে নিচ্ছি যে সি যেটা মানে হচ্ছে এই যে ছোট বৃত্তের ব্যাসার্ধকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে আর যে ছোট বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ওসি কত ওসি হবে হচ্ছে আমাদের আর প্লাস 4 সো ওসি ইজ ইকুয়ালস টু হচ্ছে আর প্লাস 4 এবং হচ্ছে আমাদের এইটুকুর দৈর্ঘ্য কত এইটুকুর দৈর্ঘ্য হবে হচ্ছে
আচ্ছা দেখো এইটুকু কি, তার মানে আর, সো এইটুকু দৈর্ঘ্য হবে হচ্ছে যে 4 মাইনাস আর, তাহলে হচ্ছে ওডি হবে হচ্ছে 4 মাইনাস আর। তাহলে সিডি কত? সিডি হচ্ছে আমাদের ওসি স্কোয়ার মাইনাস ওডি স্কোয়ার, রুট ওভার ওসি স্কোয়ার মাইনাস ওডি স্কোয়ার, দ্যাট মিনস আর প্লাস 4 হোল স্কোয়ার মাইনাস 4 মাইনাস আর হোল স্কোয়ার। তার মানে এখান থেকে আসতেছে হচ্ছে আর স্কোয়ার প্লাস 8 আর প্লাস 16 মাইনাস 16 প্লাস 8 আর প্লাস আর স্কোয়ার, সরি মাইনাস আর স্কোয়ার। সো এখান থেকে হচ্ছে আর স্কোয়ার স্কোয়ার কাটা প্লাস 16 মাইনাস 16 কাটা এবং হচ্ছে যে রুট ওভার 16 আর থাকে, তার মানে হচ্ছে যে সিডি যেটা, সিডি আসতেছে 4 রুট আর, এবং আমাদের হচ্ছে যে সিই যেটা, তাহলে সি আমরা একইভাবে পেতে পারি যে দেখো যে এইটুকুর দৈর্ঘ্য যদি হচ্ছে যে আর হয় তাহলে পুরোটুকু এসি হবে কত, এসি এর দৈর্ঘ্য হচ্ছে আমাদের আর প্লাস 2, এবং হচ্ছে সিই যেটা, সিই এর দৈর্ঘ্যটা আমরা হচ্ছে জানি না, এটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। এসি সরি এই এর দৈর্ঘ্য হবে হচ্ছে যে 2 মাইনাস আর। তো এখান থেকে আমরা হচ্ছে সিই যেটা, সিই কত বের করতে পারি যে রুট ওভার আর প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস 2 মাইনাস আর হোল স্কোয়ার। সো এখান থেকে আসতেছে হচ্ছে যে আর স্কোয়ার প্লাস 4 আর প্লাস 4 মাইনাস 4 প্লাস 2 সরি 4 আর প্লাস মাইনাস আর স্কোয়ার। তার মানে এখান থেকে আসতেছে হচ্ছে রুট ওভার 4 আর হবে, সো হচ্ছে এখানে আসতেছে রুট ওভার 8 আর বা রুট 8 ইন্টু রুট আর। তো হচ্ছে আমরা সিডি আর সি দুটোই হচ্ছে আমরা পেয়ে গেছি, তাহলে হচ্ছে সিডি প্লাস সি যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে হচ্ছে আমাদের আসতেছে 4 রুট আর প্লাস রুট 8 এখানে থাকতেছে হচ্ছে আমাদের 4 রুট আর প্লাস রুট 8 ইন্টু রুট আর ইজ ইকুয়ালস টু রুট 32। তাহলে এখান থেকে রুট ওভার আর ইজ ইকুয়ালস টু আমাদের থাকতেছে রুট ওভার 32 ডিভাইডেড বাই 4 প্লাস রুট 8, বা এখান থেকে হচ্ছে আর এর যে ভ্যালু, সেই আর এর ভ্যালুটা আসতেছে, এটাকে যদি হচ্ছে আমরা করে দেই, 1 মিনিট, এটাকে যদি এখন আমরা হচ্ছে যে স্কোয়ার করে দিই তাহলে হচ্ছে আমরা পেয়ে যাব আর এর ভ্যালু সো আর ইজ ইকুয়ালস টু 12 মাইনাস 8 রুট 2। এটা হচ্ছে তৃতীয় বৃত্তের যে ব্যাসার্ধ সেটা একক। তো এখন হচ্ছে আমাদের পরবর্তী যে প্রশ্ন 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্নে আমাদেরকে বলা আছে যে একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র দুটির স্থানাঙ্ক 3, -1 ও 1, -1 এবং যে কোনো উপকেন্দ্র হতে শীর্ষদ্বয়ের দূরত্বের গুণফল 4 একক। অর্থাৎ আমাদেরকে হচ্ছে এরকম একটা উপবৃত্ত ধরো যে দেওয়া আছে, যে উপবৃত্তির একটা হচ্ছে যে উপকেন্দ্র হচ্ছে 3, -1 এবং আরেকটা হচ্ছে যে 1, এবং আমাদেরকে হচ্ছে যে বলা আছে যে কোনো উপকেন্দ্র হতে শীর্ষদ্বয়ের যে দূরত্ব সেই দূরত্বের গুণফল 4 একক। আমরা ধরতেছি এটা হচ্ছে উপবৃত্তির কেন্দ্র, তাহলে এই কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে 3 + 1 ডিভাইডেড বাই 2, তার মানে 2 এবং 1 -1 ডিভাইডেড বাই 2, সো হচ্ছে এখানে থাকতেছে -1, 2, -1 হচ্ছে আমাদের উপবৃত্তের যে কেন্দ্র সেটি। তো এখন হচ্ছে আমরা কি জানি, আমরা জানি যে হচ্ছে উপকেন্দ্রদ্বয়ের যে মধ্যবর্তী দূরত্ব, সেই উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2AE। সো 2AE এখান থেকে আমাদের কত পাচ্ছি যে 3 - 1, দ্যাট মিনস হচ্ছে 2 একক, তাই না? তো হচ্ছে 2AE যদি 2 হয় তাহলে হচ্ছে AE কত হবে, বা হচ্ছে যে আমাদের কেন্দ্র থেকে কোনো একটি যে উপকেন্দ্র সেই
উপকেন্দ্রের দৈর্ঘ্য হবে হচ্ছে যে 1 একক 2/2 এবং এখন হচ্ছে আমাদেরকে বলা আছে যে হচ্ছে যে উপকেন্দ্র হতে শীর্ষদ্বয়ের দূরত্বের গুণফল 4 বর্গ একক। অর্থাৎ আমরা ধরে নিচ্ছি যে এই উপকেন্দ্র বা যে কোনো একটা উপকেন্দ্র, সেই উপকেন্দ্র থেকে যে আমাদের শীর্ষ, সেই শীর্ষদ্বয়ের যে দূরত্ব কত হবে। তো এখন আমরা হচ্ছে যে এই শীর্ষ থেকে যদি হচ্ছে এই উপকেন্দ্র থেকে যদি এই শীর্ষ আমরা চিন্তা করি, তাহলে সেই দূরত্বটা কত হবে, যে আমরা জানি যে এই পুরোটুকুর দৈর্ঘ্য হচ্ছে এ আর এইটুকুর দৈর্ঘ্য হচ্ছে এ ই। তার মানে কি, যে এইটুকুর দৈর্ঘ্য হচ্ছে যে এ মাইনাস এ ই, এবং হচ্ছে যে এইখান থেকে এইটুকুর দৈর্ঘ্য কত হবে, যে এইটুকুর দৈর্ঘ্য হচ্ছে 2a, এইটুকুর দৈর্ঘ্য হচ্ছে এ ই এবং এইটুকুর দৈর্ঘ্য হচ্ছে এ। তার মানে হচ্ছে যে এ প্লাস এ ই, আর এটা দেওয়া হচ্ছে আমাদের 4 একক। সো এখান থেকে আমরা এ স্কোয়ার মাইনাস এ ই হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4 একক লিখতে পারি, বা এখান থেকে এ স্কোয়ার মাইনাস, এখন হচ্ছে এ এর ভ্যালু যেটা, এ এর ভ্যালু হচ্ছে 1, সো এ স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়ালস টু হচ্ছে আমরা লিখতে পারি 4, বা এ স্কোয়ার ইজ ইকুয়ালস টু 5, অথবা হচ্ছে এ ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারি √5। তো এখন হচ্ছে আমরা এর যে ভ্যালু, সেই এর ভ্যালুটা কত পাবো, যে হচ্ছে 1 ডিভাইডেড বাই √5। এখান থেকে যে এখানে যদি এর ভ্যালু √5 বসে, তাহলে এর ভ্যালু আসতেছে 1/√5। তো এখন হচ্ছে আমরা জানি যে ই ইজ ইকুয়ালস টু √1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তো এখান থেকে হচ্ছে যে বাই স্কোয়ার যেটা, যে 1/5 ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারি 1 মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার। এ স্কোয়ারের ভ্যালু হচ্ছে যে 5। সো এখান থেকে হচ্ছে আমরা বি স্কোয়ার বাই 5 ইজ ইকুয়ালস টু লিখতে পারি 4/5, অথবা এখান থেকে বি এর যে ভ্যালু, বি এর ভ্যালু আসতেছে হচ্ছে 2। তাহলে আমাদের উপবৃত্তের যে সমীকরণ, আমরা জানি উপবৃত্তির সমীকরণ হচ্ছে যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1। তাহলে আমাদের থাকতেছে হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 5 প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইজ ইকুয়ালস টু 1। এটাই হচ্ছে আমাদের নির্ণয় উপবৃত্তের সমীকরণটি। তো এখন হচ্ছে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। 11 নম্বরের প্রশ্ন বলা আছে, একটি অর্ধ উপবৃত্তাকার সুড়ঙ্গ পথ কেন্দ্রভাগে 15 ফিট উঁচু এবং ভূমিতে 36 ফিট প্রশস্ত, 12 ফিট প্রশস্ত একটি ট্রাকের উচ্চতা সর্বোচ্চ কত হলে সেটি সুড়ঙ্গ পথটি প্রবেশ করতে পারবে। অর্থাৎ আমাদের হচ্ছে জিনিসটা একটু এরকম, যে আমি চিত্র আঁকায় যদি বুঝাই, এরকম একটা হচ্ছে টানেল আছে, সেই টানেলের ভিতরে আমাদেরকে বলা আছে টানেলটা হচ্ছে 36 ফিট হচ্ছে প্রশস্ত। তার মানে আমাদের কেন্দ্র থেকে আমাদের এইদিকে আছে হচ্ছে যে 18 ফিট এবং এইদিকে আছে হচ্ছে 18 ফিট, এবং আমাদের যে মাঝখানে যে উচ্চতা, সেই উচ্চতাটা দেওয়া আছে হচ্ছে 15 ফিট, তাই না? আর এখন আমাদেরকে বলা আছে 12 ফিট একটি ট্রাকের উচ্চতা, 12 ফিট প্রশস্ত একটি ট্রাকের উচ্চতা সর্বোচ্চ কত হলে সেটি সুড়ঙ্গ পথ অতিক্রম করতে পারবে। তার মানে কি, যে ট্রাকটাকে একদম মাঝখানে থাকতে হবে, যে এইদিকে 6 আবার এইদিকে 6 ফিট, এইভাবে ট্রাকটাকে যেতে হবে, তাইলে সে সর্বোচ্চ উচ্চতা নিয়ে যেতে পারবে। তো এখন আমাদেরকে বলছে যে সেই ট্রাকটার উচ্চতা আসলে কত হইতে হবে, তাহলে হচ্ছে আমাদের এই ট্রাকটা একদম মানে সর্বোচ্চ কত উচ্চতা হলে সেটি সুড়ঙ্গ পথটি অতিক্রম করতে পারবে। তো এটি আমরা হচ্ছে কিভাবে বের করতে পারি, যে আমাদেরকে ফার্স্টে হচ্ছে কি লাগবে, যে এই উপবৃত্ত যেটা আছে, যে উপবৃত্তের যে সমীকরণ, সেই সমীকরণটি লাগবে। সেই সমীকরণটা পেলেই হচ্ছে আমরা পেয়ে যাব হচ্ছে আমাদের যে আর ভ্যালুগুলো সেগুলো। তো এখান থেকে দেখো যে আমরা উপরের যে সমীকরণটা কি লিখতে পারি, যে হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1। তো এখান থেকে হচ্ছে আমাদের এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 18 এবং হচ্ছে যে বি এর ভ্যালু হচ্ছে 15। তো আমরা সেটা হচ্ছে বসিয়ে দিই। সো এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 18 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 15 স্কোয়ার ইজ ইকুয়ালস টু হচ্ছে 1। এখন হচ্ছে আমাদের দেখো যে হচ্ছে যে সেকেন্ড যে পোর্শন, আমাদেরকে হচ্ছে ট্রাকের প্রশস্ততা দেওয়া আছে 12 ফিট। সো আমাদের যে ট্রাকের অর্ধেক প্রশস্ততা সেটা হচ্ছে 6 ফিট। সো এক্স এর ভ্যালু হচ্ছে আমাদের কত, 6। এক্স এর ভ্যালু 6 বসালে হচ্ছে আমাদের আসতেছে 6 স্কোয়ার বাই 18 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 15 স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1। এখান থেকে যদি আমরা ওয়াই এর ভ্যালুটা বের করি, ওয়াই এর ভ্যালু আসবে হচ্ছে 1।
10√2। সো y এর ভ্যালু হচ্ছে 10√2 একক, বা হচ্ছে আমাদের যদি ট্রাকটা সর্বোচ্চ উচ্চতা হতে পারবে 10√2 একক পর্যন্ত। বা এখানে হচ্ছে একক না, এখানে হচ্ছে যেহেতু আমাদের ফিট বলা আছে, সো y এর ভ্যালু 10√2 ফিট। তো এখন হচ্ছে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। বলা আছে সমাধান করো log 4 বেস সাইন থিটা মাইনাস কস থিটা হোল টু দি পাওয়ার 3 পাই ইজ ইকুয়ালস টু 2 tan ইনভার্স 6 প্লাস tan ইনভার্স 7/5। তো এখন হচ্ছে আমাদেরকে থিটার যে লিমিটটা সেটা দেওয়া আছে -2π থেকে +2π পর্যন্ত, অ্যান্ড এই ইকুয়েশনটা আমাদেরকে সমাধান করতে বলছে। সো আমরা এটা করে ফেলে দেখি। log 4 sin theta minus cos 2 theta to the power 3π is equals to 2 tan inverse 6 plus tan inverse 7/5। তো দেখো যে হচ্ছে আমাদের এই পাশে সাইন থিটা মাইনাস কস 2 থিটা, এটাকে হচ্ছে আমরা খুব সহজে কিছু করতে পারবো না, কারণ আমাদেরকে একটা পাওয়ার আছে, পাওয়ারটাকে আমরা সামনে আনতে পারবো। বাট এখানে কিছু করা আছে, আমরা যদি এই পাশে আগে কাজটা করে নিই যে ট্যান ইনভার্স প্লাস ট্যান ইনভার্স বি এর সূত্র, তাহলে কিন্তু আমাদের কাজটা আরো ইজি হয়ে যাবে। এখানে একটা সার্টেন ভ্যালু পেয়ে যাব আমরা। তো হচ্ছে আমরা সেটা করি যে 3π সামনে চলে আসতেছে, log 4 sin theta minus cos 2 theta যে cos টা আসতেছে 2 tan inverse 6 plus 7/5 এবং 1 minus 6 into 7/5। তো এখান থেকে হচ্ছে আমাদের আসতেছে 3π log 4 base sin theta minus cos 2 theta যে cos এটার ভ্যালু হচ্ছে আমরা সরাসরি ক্যালকুলেটরে করে দিতে পারবো। 2 tan inverse 6 plus 7/5 আর নিচে থাকতেছে 1 minus 6 into 7/5। সো এটার ভ্যালু আসতেছে হচ্ছে মাইনাস এটার ভ্যালু -π/2, কিংবা হচ্ছে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে যে 3π/2। সো 3π/2 আসলো। এবং এখন হচ্ছে আমরা যদি করি তাহলে হচ্ছে আমাদের 3π কাটাকাটি চলে যাবে, এবং হচ্ছে আমাদের থাকবে লগটাকে যদি আমরা ওপাশে পার করে দিই তাহলে আমাদের থাকবে হচ্ছে সাইন থিটা মাইনাস কস 2 থিটা ইজ ইকুয়ালস টু 4 to the power হাফ। দ্যাট মিনস হচ্ছে এই পাশে থাকবে হচ্ছে 2। সো হচ্ছে আমরা এরপর লাইনে লিখতে পারবো হচ্ছে সাইন থিটা, এখন cos 2 থিটার যে ফর্মুলা, আমরা cos 2 থিটার ফর্মুলা জানি হচ্ছে cos 2 থিটা ইজ ইকুয়ালস টু 1 minus 2 sin স্কয়ার থিটা। সো হচ্ছে এখানে আমরা লিখি 1 minus 2 sin স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 2। সো sin থিটা minus 1 plus 2 sin স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 2। এখান থেকে আমরা লিখতে পারি 2 sin স্কয়ার থিটা plus sin theta minus 3 is equals to 0। অথবা এখান থেকে আমরা লিখতে পারি 2 sin square theta minus 3 plus 3 sin theta minus 2 sin theta minus 3 is equals to 0। অথবা হচ্ছে এখান থেকে আমরা লিখতে পারি 2 sin theta plus 3 এবং sin theta minus 1 is equals to 0। অথবা এখান থেকে আমরা sin theta is equals to আসতেছে -3/2 এবং sin theta is equals to আসতেছে হচ্ছে আমাদের
সাইন থিটা ইজ ইকুয়ালস টু আসতেছে 1। এখন হচ্ছে এই ভ্যালুটা হচ্ছে আমাদের নট অ্যাপ্লিকেবল, কারণ হচ্ছে যে -1 হচ্ছে অনেক বড়। তো এখান থেকে আমরা হচ্ছে সাইন থিটার ভ্যালু যে 1 আছে কত, যে হচ্ছে আমাদের থিটা ইজ ইকুয়ালস টু হচ্ছে আমাদের π/2, এবং আরেকটা যে থিটার ভ্যালু মাইনাসের দিকে যদি আমরা যাই, মাইনাসের দিকে গেলে হচ্ছে আমরা থিটার ভ্যালু পাবো হচ্ছে -3π/2। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, যে থিটার ভ্যালু একটা হচ্ছে π/2 এবং হচ্ছে -3π/2। তো এরপরে যে প্রশ্ন 13তে বলা আছে একটি মসৃণ হেলানো সমতলের দৈর্ঘ্য ও ভূমির সমান্তরালে যথাক্রমে 4 এবং 5 কেজি ওয়েট বলদ্বয় প্রত্যেকে এককভাবে ডাব্লিউ ওজনের কোনো একটি বস্তুকে তলের উপর স্থির রাখতে পারে, ডাব্লিউ এর মান নির্ণয় করো। অর্থাৎ আমাদেরকে বলা আছে যে একটা হেলানো তল আছে, সেই তলে কি হচ্ছে যে একটা বস্তু আছে এবং হেলানো তলটা হচ্ছে মসৃণ, এখানে কোনো ঘর্ষণ বল নেই। এখন বলা আছে যে বস্তুর ওজন হচ্ছে ডাব্লিউ, যেটা নিচের দিকে কাজ করবে, এবং আমরা ধরে নিচ্ছি যে হেলানো তলটা থিটা কোণে আছে আমাদের হচ্ছে ভূমি সমান্তরালের সাথে। এখন আমাদেরকে বলা আছে যে 4 কেজি ওয়েট যে বল, সেই বলটা কি করবে, যে হেলানো তলের দৈর্ঘ্যের সমান্তরালে কাজ করবে, অর্থাৎ এইদিকে কাজ করবে 4 কেজি ওয়েট, এবং এই বলটা কি করবে, এই বলটা হচ্ছে ডাব্লিউ ওজনকে ধরে রাখতে পারবে। এবং হচ্ছে আমরা এখান থেকে একটা হচ্ছে যে রিয়াকশন বল পাবো হচ্ছে আর। তো হচ্ছে আমরা হচ্ছে এখানে যে কোণগুলো তৈরি হচ্ছে সেই কোণগুলো দেখি। এই কোণটা হচ্ছে আমাদের থিটা, এই কোণটা তো 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 90, আবার এই কোণটা হচ্ছে 90 মাইনাস থিটা, তার মানে পুরা যে কোণটা আসবে সেই পুরা কোণটা হচ্ছে 180 মাইনাস থিটা। তো এখান থেকে যদি আমরা লামের উপপাদ্য অ্যাপ্লাই করি তাহলে আমাদের পাচ্ছি ডাব্লিউ ডিভাইডেড বাই সাইন 90 ডিগ্রি ইজ ইকুয়ালস টু 4 ডিভাইডেড বাই 180 মাইনাস থিটা। তার মানে এখান থেকে হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়ালস টু আসতেছে যে সাইন 180 মাইনাস থিটা, তার মানে হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়ালস টু 4 ডিভাইডেড বাই সাইন থিটা। তো এরপর হচ্ছে আমরা যদি আবার যাই, আবার গেলে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে 5 কেজি যে বলটা আছে, 5 কেজি বলটা কি করতেছে, 5 কেজি বলটা হচ্ছে যে আমাদের ভূমির সমান্তরালে কাজ করতেছে। এদিক বরাবর হচ্ছে 5 কেজি ওয়েট, আর এদিক বরাবর হচ্ছে ডাব্লিউ, এটা হচ্ছে থিটা, এবং এদিক বরাবর কোনো কিছু নাই, এদিক বরাবর হচ্ছে আমাদের আর বল কাজ করবে বা রিয়াকশন বল। তাহলে হচ্ছে আমরা এবার যদি ইয়াগুলো দেখি, এটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটার ভ্যালু হচ্ছে 180 মাইনাস থিটা, আর ডাব্লিউ এর অপোজিট যে কোণ, এই কোণটার ভ্যালু হচ্ছে আমাদের 90 প্লাস থিটা, আর 90 প্লাস থিটা 90, হ্যাঁ ঠিক আছে। এখন হচ্ছে তাহলে হচ্ছে আমরা কি লিখতে পারি, আমরা এখান থেকে লিখতে পারি আর এখান থেকে হচ্ছে আমরা লিখতে পারি হচ্ছে যে 5 ডিভাইডেড বাই সাইন 180 মাইনাস থিটা ইজ ইকুয়ালস টু ডাব্লিউ ডিভাইডেড বাই সাইন 90 প্লাস থিটা। তো এখান থেকে হচ্ছে আমাদের যে ডাব্লিউ, সেই ডাব্লিউটা কত আসবে, ডাব্লিউ আসবে হচ্ছে 5 cos থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। তো এখান থেকে হচ্ছে আমরা ডাব্লিউ এর ভ্যালুটা যদি আমরা এখানে এনে বসাই দিই তাহলে হচ্ছে আমাদের কত থাকতেছে, যে 5 cos থিটা ডিভাইডেড বাই সাইন থিটা ইজ ইকুয়ালস টু 4 ডিভাইডেড বাই সাইন থিটা। তো এখান থেকে হচ্ছে আমাদের cos থিটা আসবে 4/5, সো থিটার ভ্যালু cos ইনভার্স 4/5। তো এখন থিটার ভ্যালুটা যদি আমরা এখানে বসাই দিই, থিটার ভ্যালু আসবে হচ্ছে cos ইনভার্স 4/5 করে যা আসে আমাদের 36.86। সো এখন হচ্ছে তাহলে হচ্ছে আমাদের ডাব্লিউ কত, 4 ডিভাইডেড বাই সাইন থিটা, দ্যাট মিনস সাইন 36.86। সো 4 ডিভাইডেড বাই সাইন 36.86 যদি আমরা বসাই তাহলে হচ্ছে আমাদের চলে আসতেছে 20/3 বা 6.67 কেজি ওয়েট। তো এটি ছিল হচ্ছে আমাদের 13 নম্বর প্রশ্ন উত্তর। এবং তো সর্বশেষ যে প্রশ্ন 14 নম্বরে, এখানে বলা আছে একটি ভারী সমরূপ দণ্ডের এক প্রান্তে
পি ওজন স্থাপন করলে এবং ওই প্রান্ত হতে সি দূরত্বে স্থাপিত একটি অবলম্বনের উপর দণ্ডটি সুস্থিত আছে। এখন হচ্ছে যে সমরূপ দণ্ড মানে কি? সমরূপ দণ্ড মানে একটা দণ্ড যেটার ওজন একদম সুষমভাবে বণ্টিত আছে। সো আমরা ধরে নিচ্ছি এটা একটা সেই যে দণ্ড, সেই দণ্ডের হচ্ছে এক প্রান্তে আমাদের পি ওজনটা ঝুলানো আছে। এই দণ্ডটার এই পাশটাকে আমরা এ নাম দিচ্ছি এবং আমাদেরকে বলা আছে ওই প্রান্ততে সি দূরত্বে স্থাপিত একটি অবলম্বনের উপরে। সো এইখানে হচ্ছে আমাদের সি যেটা, সেই সি বিন্দুটা এবং হচ্ছে এই দূরত্বটা আমরা ধরে নিচ্ছি, সরি এটা হচ্ছে বি বিন্দু ধরে নিচ্ছি এবং এই যে দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে আমাদের সি। এখানে একটা অবলম্বনের উপরে সেই দণ্ডটি রাখা আছে। এখন হচ্ছে দণ্ডের তো নিজের একটা ওজন আছে, তাই না? সেই ওজনটা কোথায় কাজ করবে? সেই ওজনটা কাজ করবে হচ্ছে দণ্ডের মাঝখানে। সো আমরা দণ্ডটাকে ধরে নিচ্ছি হচ্ছে এডি, এডি এর মাঝ বিন্দুটাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে ই। সো ইতে আমাদের দণ্ডের যে ওজন, দণ্ডের ওজনটাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে ডাব্লিউ। ঠিক আছে, যেহেতু এটা বলা নাই, সো দণ্ডের ওজনকে আমরা ডাব্লিউ ধরে নিচ্ছি। সো এখন আমাদেরকে দেখো যে হচ্ছে ইয়া থেকে আমরা কি পাই, যে আমরা যদি এই পয়েন্ট হচ্ছে যদি আমরা হচ্ছে মোমেন্ট ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে আমরা পেয়ে যাব হচ্ছে পি ইন্টু সি মাইনাস ডাব্লিউ ইন্টু বিই যেটা। সো ডাব্লিউ ইন্টু বিই পাচ্ছি। সো এখান থেকে দেখো যে হচ্ছে যে পিসি ইজ ইকুয়ালস টু আমরা কি পাচ্ছি? ডাব্লিউ ইন্টু, এখন বিটা কি? বিটা আমরা যদি হচ্ছে এডি যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটাকে যদি আমরা এল ধরি তাহলে হচ্ছে যে এই পর্যন্ত দৈর্ঘ্যটা কি হবে? এই পর্যন্ত দৈর্ঘ্যটা হবে হচ্ছে এল বাই টু, আর এইটুকু হচ্ছে এল বাই টু মাইনাস সি। সো ডাব্লিউ ইন্টু এল বাই টু মাইনাস সি লিখতে পারি। এখন আমাদেরকে হচ্ছে আবার কি বলা আছে? আবার বলা আছে হচ্ছে যে এই যে পি যে আমাদের ওজনটা আছে, এই ওজনটাকে যদি আমরা কিউ ওজন দ্বারা প্রতিস্থাপিত করি তাহলে হচ্ছে আমাদের কি হবে? যে এই যে আমাদের যে ইয়াটা আছে, অবলম্বনটা আছে, অবলম্বনটা এই একই প্রান্ততে ডি দূরত্বে নিয়ে যেতে হবে। তার মানে তখন হয়ে যাবে হচ্ছে এরকম, এখানে হচ্ছে কিউ কাজ করবে, এখানে ডি, এখানে হচ্ছে ডাব্লিউ এবং এই পাশে হচ্ছে যে ইয়াটা থাকবে, দণ্ডটা থাকবে, এটা হচ্ছে আমাদের এল বাই টু। তাহলে এটুকু হচ্ছে এল বাই টু মাইনাস ডি। তো এখান থেকে হচ্ছে আমরা একইভাবে লিখতে পারি কি, যে আমরা যদি ডি বিন্দুতে বা হচ্ছে যে এই যে বি বিন্দুতে যদি হচ্ছে পরের বারে আমরা হচ্ছে মোমেন্ট ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে পি ইন্টু ডি ইজ ইকুয়ালস, বা পি ইন্টু ডি মাইনাস পি ইন্টু ডি মাইনাস হচ্ছে আমাদের কি থাকবে? যে ডাব্লিউ ইন্টু এল বাই টু মাইনাস ডি ইজ ইকুয়ালস টু জিরো, অথবা পিডি ইজ ইকুয়ালস টু ডাব্লিউ ইন্টু এল বাই টু মাইনাস ডি। তো এখন দেখো এটাকে যদি হচ্ছে আমরা 1 নং ইকুয়েশন এবং এটাকে যদি হচ্ছে আমরা 2 নং ইকুয়েশন দেই তাহলে হচ্ছে যে আমাদেরকে চেয়েছে হচ্ছে পিসি মাইনাস পিডি ডিভাইডেড বাই ডি বাই মাইনাস সি। তাহলে হচ্ছে আমরা পিসি মাইনাস পিডিটা বের করি, যে পিসি মাইনাস পিডি ইজ ইকুয়ালস টু কি হবে? যে আমাদের ডাব্লিউ এল বাই টু মাইনাস ডাব্লিউ সি মাইনাস ডাব্লিউ এল বাই টু প্লাস ডাব্লিউ ডি। তো এখন হচ্ছে যে আমাদের আসতেছে পিসি মাইনাস পিডি, আর এখান থেকে যদি হচ্ছে আমরা ডাব্লিউটা কমন নিই, ডাব্লিউটা কমন নিলে আমাদের থাকতেছে ডি মাইনাস সি, বা এখান থেকে আমাদের ডাব্লিউ যেটা বা দণ্ডের ওজন, দণ্ডের ওজনটা চলে আসতেছে পিসি মাইনাস পিডি ডিভাইডেড বাই ডি মাইনাস সি। সো এটা হচ্ছে আমাদের 14 নম্বর যে প্রশ্ন, সেই প্রশ্নের সমাধান। আর তো এর মধ্যে দিয়ে আমরা 2021-22 শিক্ষাবর্ষে যে প্রশ্ন এসেছে সেই প্রশ্নের ম্যাথ অংশের সমাধান করে ফেললাম। দেখা হবে পরবর্তী ক্লাসে, ততদিন তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ।